চ্যাপ্টার এরপরে যেটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। চ্যাপ্টার 1 তো হচ্ছে আমাদের শেষ, ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন বা কিছু একটা ছিল, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার নেটওয়ার্ক, এখন ইন্ট্রোডাক্টরি একটা চ্যাপ্টার ছিল। আর চ্যাপ্টার 2 ছিল হচ্ছে আমাদের প্রোটোকলস অ্যান্ড মডেলস। থার্ড চ্যাপ্টার আপনাদের হচ্ছে লেসন প্ল্যানে ছিল ফিজিক্যাল লেয়ার, বুঝতে পারছেন, মানে থার্ড উইকে যেটা শুরু হওয়ার কথা, কিন্তু তার অনেক কিছু আমরা কী করছি আমাদের ল্যাব 1-এ কভার করা হয়ে গেছে দেখে ওইটার আলাদা আর কিছু করা নেই। যদি অ্যাডিশনাল কিছু পড়ানো হয় বা থাকে সেটা বই থেকে আমি আপনাদের মার্ক করে দিয়ে দেব, কিন্তু ফিজিক্যাল লেয়ারের ম্যাক্সিমাম জিনিস আমরা করে ফেলছি। তো এরপরে যেটা থাকে আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, তারপরে আস্তে আস্তে আমরা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার এবং লাস্টে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার ধরবো। কারণ ডেটা লিঙ্ক লেয়ারের হচ্ছে আপনার দুইটা পার্টে ভাগ হবে, একটা হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস আর একটা হচ্ছে আপনার ইরোর হয়তো কম ফোকাস হলো, কারণ ওটা হচ্ছে আপনারা ডেটা কমিউনিকেশন যখন পড়াশোনা করছেন তখন ওটা পড়ে আসছেন আর কি ম্যাথগুলো। তো মাল্টিপল অ্যাক্সেসে ফোকাস করবো বেশি অ্যাডভান্স নেটওয়ার্কিংয়ে। এখন আসেন অ্যাপ্লিকেশন লেয়ারটা কি হচ্ছে আমার একদম টপ মোস্ট লেয়ার, তাই না? তো আমি যদি চিন্তা করি উপরের দিক থেকে, তাহলে ও কী হচ্ছে একদম উপরে থাকে, যেটা নর্মালি কি হচ্ছে আমার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে হচ্ছে আমি কমিউনিকেট করি, এই তো। এবং ধরেন কোনো একটা সফটওয়্যার বা যে টাইপের সফটওয়্যার আমি ইউজ করতেছি সেই টাইপের সফটওয়্যার আসলে আমাকে যে ইন্টারফেস দিচ্ছে আমি সেটাই ইউজ করতেছি। তাহলে অ্যাপ্লিকেশন লেয়ারে মূলত হচ্ছে ভিউ করা বা প্রসেসের এই আউটলুক যেটা সেটা দেওয়া ছাড়া আসলে অ্যাপ্লিকেশন লেয়ারের খুব একটা কাজ নাই বলা চলে। ইউজারের সাথে ইন্টারাক্ট করবে কীভাবে সেটাই হচ্ছে সে শো করে। কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ারেরও নিচে দুইটা লেয়ার আছে। আমরা তো জানি হচ্ছে কি ওএসআই মডেল হচ্ছে আমাদের থিওরিটিক্যাল মডেল, আর এটার ইমপ্লিমেন্টেশন বা ইমপ্লিমেন্টেড মডেল হচ্ছে আমার টিসিপি আইপি। তাহলে দেখেন টিসিপি আইপিতে কী হয়েছে, টিসিপি আইপিতে যেটা হয়েছে সেটা আমার যে লেয়ারগুলো আছে অ্যাপ্লিকেশন লেয়ারটাকে সেটা হচ্ছে একটু হয়ে গেছে, ওটাকে কী বলে এমবেডেড হয়ে গেছে কাইন্ড অফ। সেটাই কীরকম ওএসআইতে 3টা লেয়ার, ওর এখানে আমি একটা পাচ্ছি, সেই অ্যাপ্লিকেশন লেয়ারের সেশন আর প্রেজেন্টেশন লেয়ারটা ঢুকে গেছে। কিন্তু আলটিমেটলি হচ্ছে যদি টিসিপি আইপিতে কনসিডার করি অ্যাপ্লিকেশন লেয়ারে কিন্তু আমার সেশন আর প্রেজেন্টেশনও পড়া লাগবে, কারণ আমরা তো আসলে প্র্যাকটিক্যাল মডেল নিয়ে পড়তেছি, ক্লিয়ার? এজন্য হচ্ছে দেখবেন আপনাদের আলাদা করে সেশনের চ্যাপ্টার বা প্রেজেন্টেশনের চ্যাপ্টার নাই, কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ারে হচ্ছে সেশন আর প্রেজেন্টেশন নিয়ে কিছু পড়াশোনা করবেন। আচ্ছা, এখন আসেন অ্যাপ্লিকেশনের পর করে কি প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারে আসলে কি হয়, প্রেজেন্টেশনের লেয়ারে হচ্ছে আপনাদের বলা হয়েছিল কি যে এখানে হচ্ছে 3টা কাজ হয়। এক নাম্বার হচ্ছে কি ট্রান্সলেশন হচ্ছে, এনক্রিপশন হচ্ছে, কম্প্রেশন বা কম্প্রেস করে। এইখানে ট্রান্সলেশনটাকে আরো সুন্দর করে আরেকটা জিনিস বলে যে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে যখন আসতেছে টিসিপির যে ফরম্যাটিং, ফরম্যাটিং জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? ফরম্যাটিং জিনিসটা বোঝাচ্ছে দেখেন আমি যখন কোনো একটা ডেটা ডাউনলোড করতেছি, ধরেন একটা মুভি ডাউনলোড করতেছি, মুভিটা যখন ডাউনলোড করেন বিভিন্ন ফরম্যাট হয়, একটা এক্সটেনশন থাকে, .mp4 থাকতে পারে, তাই না? আমার হচ্ছে MKV ফরম্যাট থাকে, নানান ধরনের আপনার ভিডিওতে অনেক ফরম্যাট থাকে না, আবার ইমেজের ক্ষেত্রেও সেম, জেপিজি থাকতেছে, পিএনজি থাকতেছে, তাই না? এরকম কিন্তু অনেক ফরম্যাট থাকে। এই ফরম্যাটিংয়ের কাজটা অ্যাপ্লিকেশন লেয়ারের পরে এই যে এখানে এসে হয় 1 নম্বর টাস্ক, সে এই ফরম্যাটিংটা করে দেয় আর কি। এখন প্রশ্ন হইতে পারে ম্যাডাম কেন ফরম্যাটিং করে, ফরম্যাটিংটা আমার দরকার কেন? এটা হচ্ছে কমপ্লিটলি হচ্ছে বোঝার জন্য। ওয়েব অ্যাপ্লিকেশন বলেন বা আদার্স কোর্সে বলেন আপনার কনসার্ন থাকে আপনি আপনার ফ্রন্ট এন্ডের ডিজাইনকে কতটা স্মুথ করবেন, ব্যাক এন্ড ইন্টারাকশন কতটা হচ্ছে এফিশিয়েন্ট হবে, এগুলা। নেটওয়ার্কিংয়ে যখন আপনি কাজ করেন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, নেটওয়ার্কিংয়ে যখন আপনি কাজ করেন নেটওয়ার্কিংয়ের কনসার্নটা হচ্ছে কমিউনিকেশনটা কত ভালোভাবে হবে, রিলায়েবল হবে, কত কম সময়ে হবে, উইদাউট ডিলে হবে, ট্রাফিক কম হবে, এগুলো কিন্তু আমরা আসলে নেটওয়ার্কিংয়ে হ্যান্ডেল করি। এবং শুধু নেটওয়ার্কিং যে আলাদা একটা ডোমেন ব্যাপারটা এরকম না,
আপনার ওই ওয়েব অ্যাপে আপনি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করলেন, ডেভেলপ করলেন, সেইটাতে আপনি কীভাবে কমিউনিকেট করবেন সেটা কিন্তু কি আমার নেটওয়ার্কিংয়ের উপরে ডিপেন্ড করতেছে না। তো মূলত হচ্ছে আপনাদের এই কোর্সগুলো যদি বলেন বা কাজগুলো যদি বলেন ইন্টারনেটের, তাই না? তো এখন নেটওয়ার্কিংয়ে সে ফরম্যাট বুঝে, সাইজ বুঝে ডিসাইড করে আসলে কোন প্রোটোকল আমার বেটার হবে, কোন পাথটা বেটার হবে, কিভাবে কমিউনিকেট করব, সেশনটা কেমন হবে। এটা প্রত্যেকটা লেয়ারে, এই প্রত্যেকটা লেয়ারে মনে করেন আস্তে একটা নেটওয়ার্কিং 7টা লেয়ারের মধ্যে সেটা থাকে আর কি হিডেন অবস্থায়। এখন ধরেন আমার একটা ভিডিও আপনি হচ্ছে ডাউনলোড করা বা অনলাইনে ধরেন কোনো একটা ভিডিও আপনি স্ট্রিম করতেছেন, দেখতেছেন, জাস্ট রিয়েল টাইম একটা ভিডিও দেখতেছেন, সেই ক্ষেত্রে সে প্রোটোকল আবার আরেকটা সেট করে দেবে যে আচ্ছা ঠিক আছে এখানে কিছু পরিমাণ ইরোর যদি হয় বা কিছুটা বাফার হয় সেটা হচ্ছে টলারেবল। বাট সেম কাজটা যখন আপনি ওই ভিডিওটা ডাউনলোড করতেছেন তখন সে অন্য একটা প্রোটোকল দিয়ে দেবে, টিসিপি প্রোটোকল দিয়ে দেবে যে আমার রিলায়েবল কানেকশন দরকার এবং আমি কিছু পরিমাণ আমার ডেটা লস হওয়া যাবে না। লাইভ স্ট্রিমিং কি ইউডিপি প্রোটোকল? হ্যাঁ, ম্যাক্সিমামই হচ্ছে দেখা যায় যে আপনি লাইভ যে কাজগুলো করেন সেগুলোতে হচ্ছে ইউডিপি ইউজ হয়। কিছু কিছু সার্ভিসে যদি সার্ভিস সহ ধরেন যে এই সার্ভিস কোনটা হলো ওই সার্ভিস একজনে ইউজ করে, কিন্তু মূলত যে সমস্ত জায়গাতে রিয়েল টাইম কাজ করতেছে ওইখানে হচ্ছে আমরা ম্যাক্সিমাম ইউডিপি ইউজ করি। আর ইমেল, ফাইল ডাউনলোড, আপলোড এগুলোতে হচ্ছে আমরা টিসিপিটা ইউজ করি। তাহলে ফরম্যাটিংটা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা একটু স্লাইডে মুভ করি। দেখেন এগুলোই কথাবার্তা ছিল যে অ্যাপ্লিকেশন লেয়ারে অন্যান্য লেয়ারের মতো টিসিপি ইউডিপি তো হচ্ছে আপনার ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল। অ্যাপ্লিকেশন লেয়ারে কিছু প্রোটোকল আছে যেগুলো আমরা হচ্ছে প্রচুর ফ্রিকুয়েন্টলি ইউজ করি, যেমন এইচটিটিপি ইউজ করি। এইচটিটিপি এর হচ্ছে আপনার এইচটিটিপি একটা ভ্যারিয়েশন করতে পারেন। ডিএনএস ইউজ করি, ডিএইচসিপি ইউজ করি, ঠিক আছে, এফটিপি ইউজ করি, এসএমটিপি ইউজ করি। এসএমটিপির সাথে ভ্যারিয়েশন বা কানেক্টেড হচ্ছে আপনার পপ, ঠিক আছে, পোস্ট অফিস প্রোটোকল যেটা, তারপরে হচ্ছে আইম্যাপ, ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন লেয়ারে ইউজ করি। প্রত্যেকটা প্রোটোকল আমরা একদম ডিটেলসে পড়াশোনা করব এবং এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রোটোকল যেগুলো আমাদের ম্যান্ডেটরি নেটওয়ার্কিংয়ের জন্য, যেমন ধরেন ডিএসসি, ডিএনএস, এগুলো কীভাবে কাজ করে সেটা আমরা ডিটেলসে পড়বো আর কীভাবে আসলে কমিউনিকেট করে। আর বাকি যে প্রোটোকলগুলো আছে সেগুলো জাস্ট হচ্ছে জানবো এবং শর্টে বলবো, ঠিক আছে। তো এর মধ্যে ধরেন হচ্ছে এগুলো আপনাদের এরকম আসতে পারে এক্সামে যে হচ্ছে কোন প্রোটোকলটা কীভাবে কাজ করে, স্টেপ বাই স্টেপ লিখো এক্সাম্পল সহ, বা কোনো একটা টুলসের নাম দিয়ে বলতে পারে যে এই টুলস যদি এইটা কাজটা করে সে কীভাবে করবেন আপনি দেখেন, বা কোন প্রোটোকলে খুব আইডেন্টিফাই করে প্রোটোকল সম্পর্কে লিখবেন, যাই হোক এরকম প্রশ্ন হতে পারে আর কি। এখন আসেন প্রেজেন্টেশন লেয়ারের কথা যেটা বলতেছিলাম, এই যে দেখেন এই যে এরকম সে ফরম্যাটিং করে দেয়, এমকেবি, এমপিজি, এমওবি, তারপর জিআইএফ, জেপিজি, এরকম যে ফরম্যাটগুলো যত টাইপের ফরম্যাট হয় আপনার একটা ফাইলের, ইমেজ টাইপের ফাইলে এক ধরনের ফরম্যাটিং হচ্ছে, তারপরে হচ্ছে আপনার ভিডিও টাইপে একরকম হচ্ছে, অডিওতে, এগুলো সব হচ্ছে কি প্রেজেন্টেশন লেয়ারের কাজ আর কি। আর সেশন কি করে? সেশন আসলে সেশন ক্রিয়েট করে। সেশন ক্রিয়েট করা মানে কি, আমরা তো জানি যে নর্মালি হচ্ছে আমরা ক্লায়েন্ট সার্ভার মোডে কমিউনিকেট করতেছি। তো ক্লায়েন্ট সার্ভার মোডে যখন কমিউনিকেট করি যে আমরা আপাতত এইটুকু রিকোয়েস্ট পাঠাই তখন আমার একটা সেশন ক্রিয়েট হয় সার্ভারের সাথে, তাই না? তো সেই যদি অনেক সময় এরকম হয় সেশনটা কখন ক্রিয়েট হবে এবং সেশন কখন ক্লোজ করবে, এগুলো সব হচ্ছে কি এই রিলেটেড কাজ হচ্ছে আমার সেশন লেয়ার করে থাকে। সেশনের পরপরই আমাদের কী লেয়ার? ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপি ইউডিপি কাজ করে। তো এই টিসিপি ইউডিপির সাথে হচ্ছে আপনার সেশনের একটা সম্পর্ক আছে এবং এইখানে আমরা যখন টিসিপি হ্যান্ডশেকিং মেথডটা বলবো তখন দেখবো যে আসলে সে কীভাবে কানেকশনটা সেশনটা বিল্ড করতেছে তার ক্লায়েন্ট সাইডে এবং সার্ভার সাইডে, এগুলো ডিটেলস আমরা দেখবো আর কি। তবে তো শুধু জেনে রাখেন যে কী করা লাগে। তাহলে অ্যাপ্লিকেশন লেয়ারে আসলে কেন প্রেজেন্টেশন এবং সেশন লেয়ার চলে আসলে এটা তো বুঝতে পারছেন যে আমরা টিসিপি ইউডিপি পড়তেছি এবং সে এমবেডেড অবস্থায় ইন্টারনেট কাজ করে, এই জন্য এই দুটার কিন্তু আলাদা চ্যাপ্টার নাই, প্রয়োজন হবে না, মেজর কাজ করে বাট খুব বেশি ভ্যারিয়েশন নাই দেখে এগুলো আসলে এত ডিটেলস করার দরকার নেই আর কি। এখন আসেন অ্যাপ্লিকেশন লেয়ারের কিছু তিনটা দেখেন
প্রোটোকল দিয়ে দিছে। তো 3টা প্রোটোকল হচ্ছে এর মধ্যে, এই 3টা আমরা বেশ ভালো করে পড়বো, বাকিগুলো পড়বো আর কি। 3টার মধ্যে কি কি বলতেছে, একটা হচ্ছে আপনার HTTP, আর একটা হচ্ছে কি DHCP, আর একটা হচ্ছে DNS প্রোটোকল। তো লাস্ট দিন যখন হচ্ছে প্রসেস নিয়ে হালকা বলি, মানে অ্যাড্রেসিং যখন করে, কেউ একজন আমাকে প্রশ্ন করছিলেন ম্যাম পোর্ট নাম্বার কি, এখান থেকে সম্ভবত, বা পোর্ট অ্যাড্রেস কি, কেউ একজন আপনাদের কোনো এক থিওরি ক্লাসে প্রশ্ন করছিলেন। পোর্ট করে কি, পোর্ট অ্যাড্রেসিং যেটা হচ্ছে 16 বিটের একটা অ্যাড্রেস, যে হচ্ছে আসলে কোন টাইপের প্রসেস হবে আমার, সেইটা নিচের 3টে কোড ডাউন করে, কোন টাইপের প্রসেস হবে সেটা আসলে সে মেনশন করে দেয়। বুঝতে পারছেন? সেটা কীরকম, সেটা হচ্ছে যেমন ধরেন আমার HTTP হচ্ছে 80 নম্বর পোর্ট ইউজ করে। যখন আমি কি করতেছি, HTTP-র কোনো কাজ করতেছি, তখন সে কি করে, সে 80 দিয়ে তার যে অ্যাড্রেসটা যায়, অ্যাড্রেসের সাথে IP ভার্সন 4-এর অ্যাড্রেসের সাথে আমার একটা পোর্ট অ্যাড্রেসও যায় তার সাথে। তো পোর্ট অ্যাড্রেসটা যখন যায় ওই IP ভার্সন 4-এর সাথে, তখন আমার নেটওয়ার্ক বুঝে যায় যে সে আসলে HTTP প্রোটোকলের কাজ করতেছে বা এই রিলেটেড কোনো কাজ করতেছে, তখন সে কি করে, তাকে ডিরেক্ট এই সার্ভারের সাথে কানেক্ট করে দেয়। পোর্ট অ্যাড্রেসের আসলে প্রয়োজনীয়তা এইটা যে আপনার প্রসেসকে আইডেন্টিফাই করে সেই প্রসেসের ডেডিকেটেড যে সার্ভার আছে সেই সার্ভারের সাথে আপনাকে কানেক্ট করে দেয়। তো আমরা HTTP 80 এবং 8080 নর্মালি হচ্ছে আপনারা যে লোকাল যে হোস্টগুলোর সাথে কানেক্ট করেন, তখন দেখেন কি ওইভাবে যখন করেন আপনাদের 8080 লেখা আসে না পোর্ট নাম্বার, ওটা হচ্ছে HTTP লোকাল হোস্টের জন্য 8080 আমরা ইউজ করি আছে। অ্যাপাচি ইউজ করে না, যেমন আপনাদের আছে ডটনেট, এগুলো হচ্ছে কি 8080 পোর্ট ইউজ করে আর কি। এবং HTTP-তে কি UDP-র কোনো সুযোগ নাই, সে TCP ইউজ করে। তো HTTP-র কাজ কি, HTTP-র কাজ হচ্ছে নরমালি সে আপনার করে ওয়েব সার্ফিং এর জন্য আমরা ইউজ করি আর কি, তাই না? যে কোনো কিছু সার্চ করার জন্য যে আমার সেটা অ্যাভেলেবল আছে কিনা সেটাই আসলে করি। এরপরে দেখেন DHCP-র কথা বলতেছে, যে কি করে, সে হচ্ছে UDP ক্লায়েন্ট ইউজ করতেছে কি 68 নাম্বার পোর্ট, আর সার্ভার সাইডে ইউজ হচ্ছে কি 67 নাম্বার পোর্ট, এবং প্রোটোকল ইউজ করতেছে কোনটা কি UDP। তো এর কাজ কি, ডাইনামিক্যালি হচ্ছে IP অ্যাসাইন করে। তো আমরা তো জানি যে ল্যাবে যে যখন আমরা করি, যে একটা হচ্ছে কি IP যখন কনফিগার করি পিসিতে, বাই ডিফল্ট আমরা স্ট্যাটিক ক্লিক করা আছে, না থাকলেও ক্লিক করে নেই স্ট্যাটিক। স্ট্যাটিক মিনস আমি কি করতেছি, ম্যানুয়ালি তাকে আসলে আইপিটা দিয়ে দিচ্ছি। আর যখন আপনি DHCP কনফিগার করবেন, তখন কি হবে, DHCP সিলেক্ট করলে সে অটো একটা রেঞ্জ থেকে আইপিটা নিয়ে নেবে। আর একটু সামনে আমরা আরো ডিটেইলস ক্লায়েন্ট 68 আর সার্ভার 67, এটা বলতে কি বোঝায়? আচ্ছা, ক্লায়েন্ট সাইডে 68 নাম্বার পোর্ট ইয়া হয়, তখন হচ্ছে ক্লায়েন্ট থেকে রিকোয়েস্টটা যায়, সার্ভার যখন হচ্ছে অফারটা পাঠায় তখন হচ্ছে রিকোয়েস্টের সাথে 67 নাম্বার পোর্ট কানেক্ট হয় আর কি। এরকম ডিফারেন্ট পোর্ট হওয়া পসিবল? ইয়েস পসিবল, শুধু পোর্ট নাম্বার ডিফারেন্ট না, একই সার্ভিস হচ্ছে আপনার ডিফারেন্ট প্রোটোকল ইউজ হয়। যেমন আমরা ইমেইলের জন্য জানি SMTP ইউজ হয়, সারা জীবন আমরা হচ্ছে জিকেতে পড়ে আসছি, তাই না? SMTP মূলত SMTP-টা হচ্ছে আপনার, আপনি যখন পাঠান সেন্ডার সাইড ইউজ হয়, আর যখন আপনি রিসিভ করেন তখন আপনি POP আর IMAP দিয়ে করেন। POP আর IMAP আবার হচ্ছে কি কাজ করা হচ্ছে আপনি কোন ধরনের স্টোরেজ প্রসিডিউর ফলো করতেছেন সেটারই করে। যেমন আপনাদের মাইক্রোসফট আউটলুক হচ্ছে POP ইউজ করে, মানে কিছু কিছু হচ্ছে আপনার দুইটাই ইউজ করে। তো এটা হচ্ছে ওই ডিফারেন্ট, তাহলে এখানে প্রোটোকল আলাদা হয়ে যাচ্ছে, বুঝলেন না বিষয়টা? প্রোটোকল আলাদা মিনস কি, পোর্টও ডেফিনেটলি আলাদা হবে। এবং এরকম পোর্ট শুধু হচ্ছে এইটা না, অনেকগুলাই আছে, যেমন FTP-র পোর্ট নাম্বার দুইটা পোর্ট ইউজ করে সে। বিষয়টা এরকম না, সে ক্লায়েন্ট সাইডে একটা ইউজ করতেছে, সার্ভার সাইডে একটা করতেছে, বাট সে দুইটা পোর্ট ইউজ করে, এরকম হয় পসিবল। এটা কেন এরকম, এটা DHCP-র কাজ করলেই বুঝবেন যে DHCP-তে আসলে বেশ লম্বা একটা মেকানিজম চলে, যে কারণে হচ্ছে পোর্ট এরকম আলাদা আইডেন্টিফাই করার জন্য। পোর্ট আসলে আমার মেন কাজ এই লাগে প্রসেসকে আইডেন্টিফাই করার জন্য। তো যখন একটা জায়গায় ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইডের নির্দিষ্ট কাজের বাইরেও কিছু কাজ হচ্ছে, বিভিন্ন ভ্যারাইটির কাজ হচ্ছে, তখন পোর্ট আলাদা হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন ডোমেইন নেম সিস্টেম।
ডোমেইন নেম সিস্টেম কি টিসিপি ইউটিপি দুইটা প্রোটোকল ইউজ করতেছে, এটা ক্ষেত্র বিশেষে ভ্যারি করতেছে কোথায় কোনটা ইউজ করবে। তো সে কি করতেছে 53 ইউজ করতেছে আর কি। তো ডোমেইন নেম সিস্টেমের আসলে কাজ কি? আপনারা তো কম্পিউটার নেটওয়ার্কে পড়ে আসছেন, এটা আসলে কাজ কি? ডিএনএস এর কাজ কি কিছু? ডোমেইন দেওয়া ম্যাম এটা অ্যাকচুয়ালি আইপি অ্যাড্রেসে কনভার্ট হয়, আইপি অ্যাড্রেসে কনভার্ট হয়ে ওটা বের করে সার্ভার থেকে। হ্যাঁ এই কারণে ডোমেইন নেম সিস্টেম। ইয়েস, এই জন্য হচ্ছে আসলে ডোমেইন নেম ইয়ে করতে হয়। তো এখন আসেন এইচটিটিপি থেকে হচ্ছে ডিটেলসে পড়া শুরু করি। হ্যাঁ, এইচটিটিপি হচ্ছে আপনার ওয়েব সার্ফিং এর কাজে ইউজ হচ্ছে এবং সেখানে বেশ কিছু কাজ হচ্ছে আসলে। এইচটিটিপি আমার কি কয়েকটা স্টেপে কাজ করে। এক নাম্বার স্টেপ কি, আপনি হচ্ছে একটা ইউআরএল লিখে সার্চ করেন, তাই না? তো ইউআরএলটা লিখে যখন সার্চ করেন, ইউআরএলের কিছু পার্ট আছে, সেই পার্টগুলো কি কি আগে এটা ইম্পর্টেন্ট, এটা মার্ক করবেন। আচ্ছা, ক্লায়েন্ট সার্ভার বা পিয়ার টু পিয়ার নিয়ে আমি বলতেছি না, এটা আমরা অলরেডি জানি। আর পিয়ার টু পিয়ারের কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো সার্চ করবেন কি বা কি। আমি অলরেডি আপনাদের ক্লাসে একদিন বলছি যে টরেন্ট হচ্ছে P2P ইউজ করবে। আচ্ছা, HTTP ঠিক আছে, যেখানে প্রয়োজন মনে করেন নোট ডাউন করতে পারেন। HTTP যখন আমরা কাজ করি, একদম এক নাম্বার স্টেপ আমার কি, সেটা হচ্ছে আমি একটা ইউআরএল লিখব। ধরেন আমি কি করতেছি, আমার ব্রাউজারে ইউআরএল লিখলাম যে কি http:// দিয়ে হচ্ছে কি www.cisco.com /index.html, এরকম একটা ইউআরএল বা যাই থাকুক একটা ইউআরএল, তাই না? এখন আসেন, এই ইউআরএল এর তিনটা পার্ট থাকে। ইউআরএল এর তিনটা পার্ট থাকে। একদম শুরুতে যে পার্টটা থাকে সেটা হচ্ছে আপনি যে প্রোটোকল ইউজ করতেছেন, এটা হোক এইচটিটিপি বা হোক এইচটিটিপিএস, সেই পোর্শনটুকু থাকে এই কোলনের আগে। খাতায় যখন নোট ডাউন করবেন, কমপ্লিট ইউআরএল লিখে মার্ক করে নোট ডাউন করবেন কোন পোর্শনটা কি। তাহলে প্রথম অংশটা কি থাকে আমার, প্রোটোকল নেই, সেটা এইচটিটিপিও হতে পারে, এইচটিটিপিএসও হতে পারে। মাঝখানের যে পোর্শনটা থাকে, ধরেন আছে কি www.cisco.com, এটা হচ্ছে আপনার সার্ভার নেম থাকে, অর্থাৎ আপনি কার সাথে কানেক্ট করতে যাচ্ছেন সেই সার্ভারের নাম থাকে হচ্ছে এর মধ্যে, এবং স্ল্যাশ দিয়ে তারপরে যেটা index.html বা যাই থাকুক আপনার ইউআরএল এ এই স্ল্যাশের পরে, সেটা হচ্ছে আপনি কোন টাইপের বা স্পেসিফিক কোন ফাইলটা সার্চ করতেছেন সেই ফাইলের পাথ লোকেশন। তাহলে প্রথমে কি থাকে, এটা হচ্ছে প্রোটোকল, তারপর হচ্ছে কি সার্ভার নেম, পরটা হচ্ছে স্পেসিফিক ফাইলের পাথ লোকেশন বা পাথ যেটাই বলেন। তাহলে একটা ইউআরএল এর কয়টা পার্ট থাকে, তিনটা পার্ট থাকে। তো এইচটিটিপি প্রোটোকল যখন আমরা ইউজ করি, ফার্স্ট স্টেপ কি, আমি ব্রাউজারে আমার ইউআরএলটা লিখি। তো এটা লেখার পরে যেটা হয়, আমি হচ্ছে এইচটিটিপি আর ডিএনএস এরটা একেবারে বলে যাচ্ছি, ঠিক আছে? তো লেখার পরে হিউম্যান ব্রেন হচ্ছে আপনার ওই নাম্বারের থেকে নাম ভালো মনে রাখতে পারে, টেক্সচুয়াল ডেটার থেকে গ্রাফিক্যাল ডেটা ভালো মনে রাখতে পারে, এটা হচ্ছে ব্রেনের নেচার। তো এখন প্রত্যেকটা সার্ভিসের, প্রত্যেকটা সার্ভারের একটা আইপি অ্যাড্রেস আছে। নেটওয়ার্কিং জগতে সবকিছুই হচ্ছে কি নিউমেরিক্যাল ক্যালকুলেশন সব। তো প্রত্যেকটা সার্ভার বা প্রত্যেকটা সার্ভিসের এগেনস্টে যে আমার একটা করে হচ্ছে আইপি অ্যাড্রেস দেওয়া, এখন আমার পক্ষে তো আসলে এত আইপি অ্যাড্রেস মনে রাখা সম্ভব না, কোনো হিউম্যানের পক্ষে সম্ভব না। তো এখন আমরা কি মনে রাখতে পারি, আমরা হচ্ছে ওই নির্দিষ্ট সার্ভিসের বা সার্ভারের যে নাম, আমি যেটা সার্চ করবো আমি শুধু ওইটা লিখি। অনেক সময় এরকম হয় না, আপনি কতবার পুরো ইউআরএল লিখে সার্চ করেন, একবারও না, আমরা জাস্ট কী করি, কিওয়ার্ড লিখে সার্চ করি, তারপরেও কিন্তু কি হয়, সে আমাকে সাজেস্ট করে এবং আমরা খুঁজে পাই আসলে এই জিনিস হতে পারে। এই যে কাজ, আমাদের একটা সার্ভার আছে নাম ডিএনএস সার্ভার,
সেই সার্ভার বা সেই স্টোরেজে প্রত্যেকটা সার্ভিসের এগেনস্টে যে আইপি অ্যাড্রেসগুলো আছে সেগুলো হচ্ছে স্টোর করা থাকে। তো যখন আমরা ইউআরএল সার্চ করি, আমার ওয়েব ব্রাউজারের কাজ হচ্ছে সাথে সাথে ইউআরএল এর যে সার্ভার নেমের অংশটুকু আছে সেটুকু ডিএনএস সার্ভারে ফরওয়ার্ড করে দেওয়া। ঠিক আছে, ও নরমালি হচ্ছে ডিএনএস কি আপনার স্টোর এন্ড ফরওয়ার্ড মেথড কাজ করে। সেই কি করতে সেটা স্ক্রল করে হচ্ছে আপনার পাঠাচ্ছে। পাঠানোর পরে সেইখানে তার যে স্টোরেজ আছে সেই স্টোরেজে সে সার্চ করে আর কি যে আমার যে নামটা আসলো সেই নামের সাথে কোনো আইপি অ্যাড্রেস ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে ভালো, সে সেই সার্ভারের সাথে কানেক্ট করে দেয় এবং অল্প কিছু সময় সে কি করে ওই সেশনটা যে ক্রিয়েট করলো বা নামটা সে কি করতেছে তার লোকাল মেমোরিতে সে কিছুক্ষণ সেটাকে স্টোর করে রাখে, যদি ফার্দার বা কনজিকিউটিভ কোনো সার্চ করে কিছু সময় সে কী করতেছে তার মেমোরিতে সেটা রাখতেছে। তো তারপরে সে কী করে স্টোরে যখন পেল তখন সে ওই আইপি অ্যাড্রেস ধরে সার্ভারের সাথে আপনাকে কানেক্ট করে দিল, দিয়ে আপনি ধরেন কি করতেছেন একটা ছবি ইমেজ খুঁজতেছে। ইমেজ টেক্সট এগুলো আবার সার্ভারে হচ্ছে ডিফারেন্ট লোকেশনে সেভ হয় আর কি। সেটা কীরকম, টেক্সট ডেটাগুলো সব একদিকে যায়, ইমেজ ডেটাগুলো একদিকে যায়, ভিডিও ডেটাগুলো একদিকে, মানে টাইপ অনুযায়ী সে আলাদা আলাদা ভাগ করে রাখে। তো আপনি যখন এই যে লাস্ট পোর্শনে ফাইলের পাথ লোকেশন আসতেছে সেইখানে আপনার কোন টাইপের ডেটা সেটাও কিন্তু মেনশন থাকলে সে কী হয় সে সুন্দর করে সেটার সাথে কানেক্ট করে দিতে পারে। কানেক্ট হওয়ার পরে আপনার যে ডিজায়ার্ড ডেটা সেটা যখন পায় তখন সেটা আপনাকে রিটার্ন করে আপনার ব্রাউজারে, যে এটাকে কি বলবো, ব্রাউজারের ইন্টারফেসে রিটার্ন করে। এবং রিটার্ন যে করে সে কিন্তু ইমেজ আকারে আপনাকে রিটার্ন করে না, সে আপনাকে HTML বা আপনাদের যে আদার্স ওয়েবসাইটের যে কোড আছে কোড আকারে সে হচ্ছে কি করে HTML কোড আকারে সে আপনাকে রিটার্ন করে। এবং ব্রাউজার কি করে, ব্রাউজারের নিজ দায়িত্ব এটা, সে হচ্ছে সেটাকে ইন্টারপ্রেট করে কম্পাইল করে এখানে সে কম্পাইলার হিসেবে আসলে কাজ করে, কম্পাইল করে আপনাকে সেই ইমেজটা শো করে। তাহলে আমি ডিএনএস এর কাজটাও আপনাকে বললাম, HTTP এর কাজও বললাম একসাথে। বুঝতে পারছেন আপনারা? ডিএনএস এর আরেকটু বলা বাকি আছে। যদি এরকম হয় যে আমার যে নামটা সেটা সে খুঁজে পাচ্ছে না তার স্টোরেজে, তখন সে কি করবে? 404 নট ফাউন্ড, নো, আগেই না, 404 নট ফাউন্ড আগেই না। সে তখন আশেপাশে যে ডিএনএস সার্ভার আছে তাদের কাছে সেটা ফরওয়ার্ড করে, দেখে ওখানে আছে কিনা রিলেটেড যারা আছে। যদি দেখে যে পেল তো হচ্ছে করে দিল, সেখানেও না পেলে ডিএনএস এর একটা হায়ারার্কি আছে, সেখানে একদম টপ লেভেলে যেখানে সেখানে ফরওয়ার্ড করে দেয় এবং টপ লেভেলে আপনার পাওয়া যাবে যদি ওয়েবসাইট আপনার থাকে। তো এরকম সে কি করে নিজস্ব লোকাল জায়গাটাতে বা তার যেখানে থাকার কথা সেখানে যদি না পায় সে ফরওয়ার্ড করতে থাকে, ম্যাচ করতে থাকে। এবং এই যে পেল না, এই ক্ষেত্রে অন্য জায়গায় ফরওয়ার্ড করে যখন ম্যাচ হয় তখন সে ম্যান্ডেটরি তার লোকাল মেমোরিতে ওই সেশনটা কিছুক্ষণ হোল্ড করে রাখে, যাতে আবার আপনি সার্চ করে তাকে কষ্ট করে এত খোঁজা না লাগে, ডিরেক্ট আপনাকে কি করে দিতে পারে, কানেক্ট করে দিতে পারে। ক্লিয়ার? খুঁজে পেলে তো পেয়ে গেল, লাকি। না পেলে সে কি করে আশেপাশে যারা আছে তাদের ফরওয়ার্ড করে দেয়। ঠিক আছে, তাহলে দেখি এরপরে স্লাইড কি বলে। ওকে, আমি যা যা বললাম সেটাই। ধরেন স্টেপ 2 তে সে কি করতেছে, এই কাজগুলো করতেছে। হ্যাঁ, স্টেপ 3 তে হচ্ছে রেসপন্স আসতেছে কি HTML কোড আকারে আসে আপনার, এবং ফাইনালি আপনি ধরেন যে ইমেজটা পাইছেন সেটা হচ্ছে আপনাকে এইভাবে সে শো করে, কম্পাইল করে আর কি। ডিসাইফার্স লেখা, ব্রাউজার ডিসাইফার্স বা ইন্টারপ্রেট বলতে পারেন বা ডিক্রিপ্ট বলতে পারেন, যাই বলেন, অর্থাৎ কোডটাকে আপনার রিডেবল ফরম্যাটে সে শো করে। ক্লিয়ার? এখন আসেন আমার HTTP যে কাজ করে, এই হচ্ছে কয়েকটা মেজর মেসেজ টাইপ আছে তার, সেই মেসেজ টাইপগুলো দিয়ে সে আসলে কাজ করে। মেসেজগুলো ইম্পর্টেন্ট, ডিটেলসে পড়বেন, যদিও আপনারা অলরেডি পারেন আসলে মেসেজগুলো। ঠিক আছে, তারপর আমি একটু বলতেছি যে আসলে বুঝে কখন কি চাচ্ছে, কি করতে চাচ্ছে। ঠিক আছে, তার আসলে উদ্দেশ্যটা কি। এক নাম্বার হচ্ছে গেট।
গেট পোস্ট আর হচ্ছে আপনাদের পোর্ট নিয়ে বলবো আর কি। গেটের কাজ হচ্ছে আমি যখন হচ্ছে ইউআরএল কে লিখে সার্চ করতেছি তখন সেটার সাথে আমার একটা গেট টাইপের মেসেজ যায়। সোজা কথায় যদি বলি ক্লায়েন্ট সাইড থেকে রিকোয়েস্ট পাঠানোর জন্য আমরা গেট ইউজ করে থাকি। তাহলে গেট কিসের জন্য ইউজ করি? ক্লায়েন্ট সাইড থেকে রিকোয়েস্ট করার জন্য, যে নির্দিষ্ট আমি যে ডকুমেন্টটা চাচ্ছি সেইটার জন্য। এরপরে আসেন পোস্ট। এই দুটার মধ্যে অনেকে কনফিউজড হয়ে যায়, অনেকে হয়। যাই হোক, পোস্টের কাজ কি? পোস্টের কাজ হচ্ছে সে সার্ভার সাইডে যে কোনো ধরনের ইনফরমেশন আপলোড করে। আপলোডের ক্ষেত্রে বা সাবমিটের ক্ষেত্রে আমরা হচ্ছে পোস্ট টাইপের মেসেজ ইউজ করি। আর থার্ড ইয়াটা হচ্ছে যে কোনো ধরনের রিসোর্স যেটা আমার অ্যাভেলেবল সেটা যদি আমি চেঞ্জ করতে চাই, আপডেট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা থার্ড টাইপের মেসেজ ইউজ করি। ধরে নেন আপনি হচ্ছে ফেসবুকে লগ ইন করবেন, তাহলে আপনার ওয়েব ব্রাউজারে গিয়ে আপনি www.facebook.com লিখে সার্চ করবেন। এখানে যাবে গেট মেসেজ। তারপর আপনি লগ ইন করার জন্য তাদের ওখানে ইমেল অথবা আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড লিখে কি করলেন? লগ ইনে ক্লিক করলেন, পোস্ট। তারপর আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকে চাইলেন যে আমার প্রোফাইল পিকচারটা অনেকদিন চেঞ্জ করা হয় না, একটু চেঞ্জ করি। থার্ড নাম্বার মেসেজটাই এক্সিস্টিং কোনো ডকুমেন্টকে আপনি আপডেট করতেছেন। ক্লিয়ার? এই তিন টাইপের মেসেজ ম্যাক্সিমাম কাজে বা মেজর কাজে আমরা আসলে ইউজ করি। আরো অনেক টাইপের HTTP এর মেসেজ আছে, যারা হচ্ছে ওয়েবে কাজ করেন তারা খুব ভালো জানেন এটা। এটা আপনারা ডিটেলস পড়ে নেবেন, খাতায় লিখে রাখবেন, ডিটেলস পড়ে নেবেন এটা বাকিটা। মেসেজ টাইপের ডিটেলস। HTTP আর HTTPS এর মধ্যে আসলে দুইটা সেম কাজই করে, একটা হচ্ছে সিকিউরড আর একটা সিকিউরড না। HTTP এর প্রবলেম হচ্ছে তাকে আমি ইউআরএল জাল লিখতেছি এবং ব্রাউজারে যে আমার কোড আসতেছে HTML কোড সে একদম প্লেন টেক্সটে সব দেখাচ্ছে সবাইকে। HTTPS ওইটা এনক্রিপ্টেড করে পাঠায়, তার কিছু আইপি সিকিউরিটি প্রোটোকল আছে, TLS আছে, SSL আছে, এগুলো দিয়ে এটুকুই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। HTTPS এর পোর্ট নাম্বারটা আলাদা হবে, সেটা নিজস্বর জন্য, এবং হচ্ছে আপনার লোকাল যেটা লোকাল হোস্টের জন্য আপনারা 80 ইউজ করেন, HTTPS এর লোকাল হোস্টের জন্য ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পোর্ট নাম্বার 403 খুলে দেখেন কি। যাই হোক, পোর্ট নাম্বার কষ্ট করে মেমোরাইজ করার দরকার নেই, ঠিক আছে? জাস্ট হচ্ছে যেগুলো কমন যেগুলো সেগুলো হচ্ছে করলে হবে আর কি। তাহলে HTTP আর HTTPS নিয়ে কিন্তু আমার বলা শেষ, ঠিক আছে? কারো যদি এখানে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা করতে পারেন। ডিটেলস আপনাদের বই থেকে আমি আরও কিছু জিনিস দিব এবং প্রয়োজন হলে আর একটু বলে দেবো। HTTP এর মধ্যে আমার হচ্ছে দুই টাইপসের HTTP আছে, এদের ভার্সনের আবার একটা ব্যাপার স্যাপার আছে। যেমন ধরেন এইখানে যদি বলি, ওখান থেকে আপনাদের আসলে দেখা যাচ্ছে না, যেমন রিকোয়েস্ট পাঠাচ্ছে, এই রিকোয়েস্ট টাইপের মেসেজের মধ্যে আবার পার্থক্য আছে। get/theindex.html http/1.1। তো 1.1 যখন গেট মেসেজ পাঠায়, এখানে একটা নাম্বার থাকে, এখানে যেরকম 1.1 আছে, এটা ভার্সন বোঝায় গেছে। HTTP যে ভার্সনটা আপনি ইউজ করতেছেন সেই ভার্সনের নাম্বারটা থাকে। নরমালি HTTP বইয়ে আপনারা দেখবেন দুই ধরনের, একটা হচ্ছে পারসিস্টেন্ট আর একটা হচ্ছে নন পারসিস্টেন্ট। এটা নিয়ে ডিটেলসে আমরা পরে দেখবো আর কি, আগে প্রোটোকলসগুলো দেখি। তো ওটা হচ্ছে আপনাদের এর টপ ডাউন অ্যাপ্রোচ যে বইটা আছে সেটা চ্যাপ্টার করতে পারবেন না, স্লাইডও আমি আপলোড করে দেবো, বই থেকেও মার্ক করে দেবো যে কতটুকু করবেন, পুরো চ্যাপ্টার করার দরকার নাই ওখান থেকে, ঠিক আছে? তো
পারসিস্টেন্ট এক কাজে ইউজ হয়, নন পারসিস্টেন্ট হচ্ছে আবার আরেক ধরনের প্রসেসের কাজে ইউজ হয়। আচ্ছা, এখন আসি ইমেল প্রোটোকল। ইমেলের জন্য প্রোটোকল কোনটা ইউজ হয় আমরা সবাই জানি এটা, তাই না? এসএমটিপি ইউজ হয়। আরও কিছু এবং আরও দুইটা প্রোটোকল ইউজ হয়, একটা হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল আর একটা হচ্ছে আইম্যাপ। আর কি এখন আমরা যখন কাউকে ইমেল করি, যেমন এই ইমেজটা কি দেখা যাচ্ছে আপনাদের পেছন থেকে? আচ্ছা, দেখা গেলে দেখবেন এইখানে আমার একজন সেন্ডার, এখানে হচ্ছে একজন রিসিভার বসে আছে, আমার সোর্স আর এই হচ্ছে ডেস্টিনেশন। মাঝখানে কিছু 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 রাউটার দেখা যাচ্ছে, যে রাউটারগুলোকে কি আমরা নোড বলে সম্বোধন করতে পারি বা ইন্টারমিডিয়েট ডিভাইস। কারণ সেন্ডার কি করলো, একটা মেসেজ বা ইমেল সে এখানে তাকে পাঠাবে। পাঠাবে কি হচ্ছে, এই যে তার এন্ড ডিভাইস, সেখান থেকে তার যে রাউটার ডেডিকেটেড সেখানে প্রথমে আসবে এবং সেখান থেকে সে ইন্টারনেটে আসবে। ইন্টারনেটে আসার পর সে আসলে কি ওই নির্দিষ্ট জায়গায় আসলে আমার কোন পাথ সিলেক্ট করা আছে, কোন রাউটিং প্রোটোকল সিলেক্ট করা আছে আমি কিছু জানি না, এবং আমি যাকে পাঠাচ্ছি তাকে খুঁজে আমার রাউটার বেস্ট পাথ যেটা সেই পাথে সে সেটা পাঠিয়ে দেবে। পাঠিয়ে দেওয়ার পর কি হবে, পাঠাচ্ছে যে এই ইমেলটা আমার যাবে হচ্ছে এসএমটিপি প্রোটোকলের মাধ্যমে। প্রোটোকলের মধ্যে যে আপনার হচ্ছে এর যে সার্ভার, ইমেল সার্ভার, সেই সার্ভারে হচ্ছে মেলটা স্টোর হবে। স্টোর হয়ে আপনার হচ্ছে সেটা ট্রান্সফার করার পর যে আপনার রিসিভার তাকে ফরওয়ার্ড করবে। তো এসএমটিপি প্রোটোকলের মাধ্যমে রিসিভারের যে ইমেল সার্ভার সেখানে সে যাবে। যাওয়ার পরে আইম্যাপ অথবা POP3 প্রোটোকলের মাধ্যমে হচ্ছে রিসিভারের কাছে সে আসবে। ফাইনালি এখানে যে আসবে সে আইম্যাপ অর POP3 দিয়ে। পপের হচ্ছে ভার্সন 3 এখন চলতেছে, এই জন্য POP3 বলতেছি। ওই সেম প্রোটোকলেরই আপডেটেড ভার্সনটা, এটার মাধ্যমে রিসিভারের কাছে আসবে। এখন আমাকে বলেন, ও আর ও যে কমিউনিকেট করতেছে, ওদের ডিভাইস দুটার মধ্যে কমিউনিকেশন হচ্ছে, এটাকে আমরা কোন টাইপের কমিউনিকেশন বলবো? না না না, সিমপ্লেক্স তো ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। টাইপ ট্রান্সমিশন টাইপ অনুযায়ী সেটা হচ্ছে সিকিয়া হবে আর কি। কমিউনিকেশন টাইপ বলতেছিলাম যে আমরা যে তিন ধরনের কমিউনিকেশন করছি না, হোস্ট টু হোস্ট, নোড টু নোড, প্রসেস টু প্রসেস। এইখানে কোনটা হোস্ট টু হোস্ট, কোনটা নোড টু নোড আর কোনটা প্রসেস টু প্রসেস, এটা আমাকে একটু বলেন তো কেউ একজন। সেন্ডার রিসিভার হোস্ট টু হোস্ট। ওকে, আর যখন রাউটার আমাদের এখানে হচ্ছে নোড টু নোড, বা এখান থেকে কমিউনিকেট হচ্ছে নোড টু নোড, আর হচ্ছে কি ইমেলের মাধ্যমে যে যাচ্ছে ওটা হচ্ছে প্রসেস টু প্রসেস। ওকে, ক্লিয়ার? এখন আসেন, আপনার সেন্ডার সাইডে হচ্ছে এসএমটিপি ইউজ করতেছি, রিসিভার সাইডে হচ্ছে POP অর আইম্যাপ ইউজ করতেছি। POP আপনারা তো হচ্ছে কিসের মধ্যে প্রসার POP করছেন, তাই না? POP-এর আসলে কাজ কি করে ওই সেন্স থেকে বলবো, ওই লজিক। এখন আমাদের POP মানে কি, আমরা বের করতেছি, প্রশ্ন কোনো কিছু ইন করতেছি, রাইট? তো এই অ্যানালজি দিয়ে এটা মনে রাখবেন। POP কি করে, আপনার কোনো ইমেল আসলে সে তার যে সার্ভার, ইমেল সার্ভার, সেখানে হচ্ছে ইমেলটা রাখে এবং আমার যে রিসিভার যখন হচ্ছে ইমেলটা পড়ে, পড়ার পর সে কি করে, সেটাকে তার সার্ভার থেকে ডিলিট করে দেয়। বুঝতে পারছেন? আর আইম্যাপ যেটা করে সেটা সে ডিলিট করে না, সার্ভারে থাকে। দুইজনের মধ্যে আসলে মেজর কোনো ডিফারেন্স নাই, কে কপি রাখতেছে, একটা কপি রাখতেছে আর কে একটা কপি রাখতেছে না সেটা ছাড়া। আউটলুক হচ্ছে কপি ইউজ করে, অনেক অ্যাপ্লিকেশন আছে কি আপনার দুইটাই আসলে ইউজ করে, এবং এদের মধ্যে কি করে ডিলিট করে দেয় সার্ভার থেকে। হ্যাঁ, পপ হচ্ছে আপনি রিসিভ করার পরে সে কি করবে, আপনি সেটা পড়ার পরে সে সেটা হচ্ছে ডিলিট করে দেয়, সার্ভারে পার্মানেন্টলি স্টোর করে না। আইম্যাপ হচ্ছে পার্মানেন্টলি স্টোর করে, 50টা কপি রেখে দেয়। আচ্ছা, পোর্টে যে 25 নম্বর পোর্ট ইউজ করে এসএমটিপি, মেমোরাইজ করার কোনো দরকার নাই, ঠিক আছে?
কপি রেখে আসলে কিসে কোনো ব্যাকআপ রাখে না। আচ্ছা, ডোমেইন নেম নিয়ে তো বলে ফেলছি, ডিএনএস তো আমি বলে ফেলছি। তো এখানে দেখেন ইউআরএল এর যে স্ট্রাকচারটা আপনারা বললেন যে হচ্ছে আমার একটা প্রোটোকল থাকবে, তারপরে সার্ভারের নাম থাকবে, তারপরে হচ্ছে কি থাকবে, ফাইলের পাথ থাকবে বা লোকেশন যেটাই বলেন। তো এই টাইপসের অ্যাড্রেস যেখানে কোনো ইনফরমেশন মিসিং নাই সেইগুলোকে আমরা বলতেছি কি ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেমস। ঠিক আছে, এখন আসেন কিছু ফরম্যাট দেওয়া আছে, কেউ চাইলে করতে পারেন, অনেক যা যা হয়েছে, আবার কেউ চাইলে স্কিপও করতে পারেন। তো ডিএনএস এ কিছু মেসেজ ফরম্যাট থাকে, যে ফরম্যাট থেকে আসলে সে আইডেন্টিফাই করে কোন টাইপের কি। আমি যে বললাম না আপনাদের যে আমাদের অনেক সময় হয় কি আমরা কিন্তু ফুল অ্যাড্রেস লিখেও সার্চ করি না, এবারে কিছু একটা লিখে নিয়ে যায়, সে আসলে সার্চ করে কিভাবে, তার কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন ধরেন এ দিয়ে কি বোঝাচ্ছে যে এন ডিভাইস আইপি ভার্সন 4 অ্যাড্রেস, তারপরে এনএস দিয়ে বোঝাচ্ছে কি আপনার হচ্ছে এটা হচ্ছে একদম টপ লেভেলের আর কি, যখন কোথাও খুঁজে পেলে তখন হচ্ছে ওখানে সে পাঠায় আর কি। তারপর হচ্ছে কোয়াড দিয়ে কি বোঝাচ্ছে ভার্সন 6 বোঝাচ্ছে, এমএক্স দিয়ে কি বোঝাচ্ছে মেইল এক্সচেঞ্জ রেকর্ড। তো এগুলো আপনাদের মেমোরাইজ করার আসলে দরকার নেই। মেসেজ ফরম্যাটে আরো কিছু টাইপ থাকে, কোশ্চেন থাকে, অ্যানসার থাকে, অথরিটি থাকে, অ্যাডিশনাল থাকে। মেমোরাইজ করা তো মানে কেউ চাইলে দুই করে নিতে পারেন, কারণ এক্সট্রা জানার জন্য। বাট হায়ারার্কিটা দেখেন আর কি, হায়ারার্কিতে দেখেন ডিএনএস এর একটা হায়ারার্কি থাকে। একদম নিচে যদি দেখেন কি বলতেছে যে www.cisco.com বা .com সিরিজের আরো কিছু অ্যাড্রেস দেখা যাচ্ছে। এখানে কি বলতেছে যে সেকেন্ড লেভেল ডোমেইন। এইখানে যেটা দেখতেছেন cisco.com, সিসকোর অনেক ধরনের সার্ভিস থাকতে পারে, রাইট? ধরেন আপনার হচ্ছে একটা দেওয়া আছে কি ftp.cisco.com, বুঝতেছি কি সেখানে হচ্ছে সে FTP প্রোটোকল নিয়ে কাজ করতেছে বা তার কোনো কিছু ডাউনলোড করা হলে সে সেটা নিয়ে কাজ করতেছে। আবার ধরেন mail.cisco.com দেওয়া আছে, তার মানে কি সিসকোর মেল পোর্শনটা এই সাইডে বা এই সার্ভার সাইডটা কাজ করতেছে। সবই কি সিসকোর আন্ডারে না? কথা কি বুঝতে পারছেন? যে কোনো একটা অর্গানাইজেশনের অনেক ধরনের সার্ভিস থাকতে পারে না? অনেক ধরনের সার্ভিস মানে কি অনেক ধরনের সাইট থাকতে পারে, সার্ভার থাকতে পারে, এক এক ধরনের ইনফরমেশন সে প্রোভাইড করতেছে, এক এক টাইপসের ডকুমেন্ট সে প্রোভাইড করতেছে। তো এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে আমার সেকেন্ড লেভেল ডোমেইন, যার আন্ডারে এই যে একদম চাইল্ড যেগুলো আছে একদম কি হবে লোকাল লেভেলের সার্ভিস বলতে পারেন, যার মধ্যে সবই পড়বে একদম এন্ড ইউজার টাইপের সার্ভিস। সেকেন্ড লেভেলের উপরে যেটা আছে আপনার টপ লেভেল ডোমেইন। এই টপ লেভেলের ডোমেইনের মধ্যে কি আছে আপনার .net, .edu ক্যাটাগরাইজ করে দেয় যে আপনাদের সেই ক্যাটাগরিগুলো আছে হচ্ছে আপনার টপ লেভেল ডোমেইনের। তো ওই টপ লেভেলের মধ্যেই দেখেন একটা কি .com, সেই .com কে সে কি করছে সিসকো অন করলো, সিসকো করার পর সিসকোর যে সার্ভিসগুলো আছে সেগুলো আবার দেখেন নিচের দিকে আছে। এবং টপ লেভেলের উপরে যে আপনার হায়ারার্কি সেটা হচ্ছে রুট লেভেলের ডোমেইন। যখন সে কোথাও কিছু পাচ্ছে না তখন একদম লাস্ট স্টেজে গিয়ে সে রুট লেভেলের ডোমেইনে সেটা ফেলে দেয়, যেখানে সব কি থাকবে মিক্স থাকবে একদম, সেখানে খুঁজবে তখন আপনার আইডিটা। তার আগে কি করবে নিচের দিক থেকে খোঁজা শুরু করবে। সেকেন্ড লেভেলের নিচে গিয়ে খুঁজবে, পেলো না, সেকেন্ড লেভেলে যাবে, সিসকোর সব কিছুতে খুঁজবে, না পেলে কি .com এর সব কিছু দেন, না পেলে সে রুট লেভেলে চলে যাবে। সার্চিং ক্রাইটেরিয়াটা হচ্ছে এরকম। ক্লিয়ার? রুট লেভেলের যে ম্যাপ ইয়াগুলো নিবে এগুলো নিচের এই নেট তারপরে এই সাইড থেকে দিতে পারে। দেখেন সে তো নিচে দিকে খুঁজতে খুঁজতে যাচ্ছে, না পেলে তো উপরে উঠবে, আদারওয়াইজ তার উপরে যাওয়ার দরকার নেই। আমি কি বললাম এখন লাস্ট অপশন হচ্ছে রুট লেভেলের ডোমেইনে যাওয়া, যেখানে সব থাকবে, যার মধ্যে সব টাইপের অ্যাড্রেসে আপনার করতেছে। ক্লিয়ার? আচ্ছা এটা ল্যাবে দেখাবো। NS lookup কমান্ড দিয়ে আমরা কি করে আসলে DNS-টা সেট করি আর কি। তো এরপরে হচ্ছে আপনাদের ডাইনামিক হোস্ট কনফিগারেশন।